আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন গেইনিং নলেজ উইথ রমজান, সাথে আছে রমজান। আমাদের আজকের টপিক থাকবে সপ্তম শ্রেণী অনুসরণী 1.2। আমাদের আজকের টপিক থাকবে সপ্তম শ্রেণী অনুসরণী 1.2 এর। আমরা গত ক্লাসে শিখছিলাম বর্গমূল নির্ণয় করার। গত কয়েকটি ক্লাসে আমরা বর্গমূল নির্ণয় করার অনুসরণী 1.2 শিখতেছি। তো আজকে আমরা করব একেবারে 20 নম্বর থেকে শুরু করে 21, 22, 23 সিরিয়ালি এইভাবে। তো চলুন শুরু করি। তো আমরা এখানে লক্ষ্য করি যে 21 নম্বর অঙ্কটা কিন্তু আমরা এখানে প্রথম থেকে করে রাখছি। 21 নম্বর অঙ্কটার কোশ্চেনটা আমরা যদি একটু পড়ি, আশা করি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তাদের সামনে অবশ্যই কোশ্চেন আছে। আমি এখানে কোশ্চেনটা তারপরে একবার একটু পড়ে দিতেছি। এখানে কোশ্চেনে বলা আছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37। দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। তো এই ক্ষেত্রে যদি সপ্তম শ্রেণীতে কোশ্চেন আসে, তাহলে আমরা যেটা কাজ করব, প্রথমে কিন্তু ক্রমিক সংখ্যা দুইটা ধরে নিব। তো ক্রমিক সংখ্যা আমরা কিভাবে ধরে নিব? আমরা প্রথমে লিখব যে মনে করি ক্রমিক সংখ্যা দুইটি ক এবং ক প্লাস 1। আমি এখানে ক বাদ দিয়ে কিন্তু অন্য কিছু ধরতে পারতাম, যেহেতু পাটিগণিতের অঙ্কে ক ধরতে হয়। বীজগণিতের অঙ্কে কিন্তু আমরা এক্স এবং এক্স প্লাস 1 কিন্তু আমরা ব্যবহার করতাম। পাটিগণিতের অঙ্ক এই জন্য ক ব্যবহার করছি। ক বাদ দিয়ে কেউ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে কোনো বাংলাতে যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো কিন্তু ব্যবহার করতে পারবে। তা আমরা লিখলাম যে মনে করি ক্রমিক সংখ্যা দুইটি, একটা হচ্ছে ক এবং একটা হচ্ছে ক প্লাস 1। আমরা এই দুইটাকে ক্রমিক সংখ্যা ধরে নিলাম। বই বলছে যে ওই ক্রমিক সংখ্যা দুইটির বর্গের অন্তর, ক্রমিক সংখ্যা দুইটির বর্গের অন্তর হবে 37। তার মানে এই দুইটা আমরা ক্রমিক সংখ্যা ধরছি, তাহলে এই দুইটার বর্গ আমরা জানি কোন সংখ্যার বর্গ মানে কি ওই সংখ্যার স্কয়ার। তাহলে ক এর বর্গ কি হবে? ক স্কয়ার। ক প্লাস 1 এর বর্গ হবে ক প্লাস 1 হোল স্কয়ার। তো এই দুইটার অন্তর বলতে আমরা জানি পার্থক্য। আমরা তাহলে লিখবো যে প্রশ্ন মতে ক প্লাস 1 এটাকে বর্গ যদি করি তাহলে হবে ক প্লাস 1 হোল স্কয়ার। আর অন্তর মানে হচ্ছে পার্থক্য বোঝায়, পার্থক্য বলতে আমরা বিয়োগকে বুঝি, তাহলে আমরা এখানে বিয়োগ দিলাম। আর ক এর বর্গ হচ্ছে ক স্কয়ার। তাহলে ক্রমিক সংখ্যা দুইটার বর্গের অন্তর, তাহলে এই যে দুইটা ক্রমিক সংখ্যা, এই দুইটা সংখ্যার বর্গের অন্তর সমান 37। আশা করি সবাই বুঝতে পারছি। তো যদি বলা হয় বর্গ কোনো সংখ্যার, তাহলে আমরা জানি সেটাকে স্কয়ার করতে হয়। আর যদি বলে অন্তর, তাহলে অন্তর মানে পার্থক্য বুঝি, পার্থক্য মানে বিয়োগকে বুঝি। তো যেহেতু ক্রমিক সংখ্যা দুইটার বর্গের অন্তর বলছে, তাহলে ক্রমিক সংখ্যা দুইটাকে বর্গ করছি এবং অন্তর দিচ্ছি মানে পার্থক্য বিয়োগ দিচ্ছি। তাহলে ক্রমিক সংখ্যা দুইটার বর্গের অন্তর সমান 37। তো আমরা লিখছি প্রশ্ন মতে এই জন্য। এরপর আমরা যদি লক্ষ্য করি বীজগণিতের একটা সূত্র a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার। a বলতে ক কে বলতেছি, b বলতে 1 কে বলতেছি, এখানে 1 কে বলতেছি b। তাহলে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার সমান সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। পিছনে মাইনাস ক স্কয়ার আছে, মাইনাস ক স্কয়ার লিখলাম ইকুয়াল টু 37। জাস্ট এখানে আমি বীজগণিতের সূত্রটাকে প্রয়োগ করলাম, যা আছে তাকেই আমি এখানে লিখলাম। মুখে মুখে শুধু আমি a প্লাস বি হোল স্কয়ার বললাম। a প্লাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। মাইনাস ক স্কয়ার আছে, মাইনাস ক স্কয়ার ইকুয়াল টু 37 আছে 37। এরপর আমি যেটা কাজ করব, ক স্কয়ার আছে ক স্কয়ার, প্লাস আছে প্লাস, এখানে যোগ আছে যোগ দিলাম। 2 ক 1, এখানে সবাই গুণ আছে, গুণ করলে 2 ক আর 1 গুণ করলে কি হবে? 2 ক 1 কে 2 ক, 1 এর কোনো দাম নাই। তাহলে আমি সরাসরি এই লাইন থেকে এই লাইনে লিখতে পারতাম, বোঝানোর জন্য কিন্তু এই লাইনটা আমি লিখছি। যোগ আছে যোগ, 1 কে স্কয়ার করলে 1 1 কে একই হয়, আমরা 1 কে স্কয়ার করলে 1 1 কে একই হয়, সেটা আমরা এখানে শর্ট করে এখানে লিখতে পারতাম। তারপর আমি বোঝানোর জন্য এখানে দিছি 1 কে যদি স্কয়ার দেওয়ার প্রয়োজন হয় না, তারপর বোঝার জন্য দিছি 1 স্কয়ার। 1 স্কয়ার মানে 1 1 কে একই আসবে, মাইনাস এখানে ক স্কয়ার আছে ক স্কয়ার ইকুয়াল টু এখানে 37। এইটা ক স্কয়ারের সামনে প্লাস, এইটা ক স্কয়ারের সামনে আছে কি মাইনাস, এটার সামনে আছে যোগ, এটার সামনে আছে বিয়োগ। তো এটা একটা যোগের একটা বিয়োগের, এই দুইটা ক তাহলে কাটা, ক স্কয়ার আর ক স্কয়ার কাটা। একটা যোগের একটা বিয়োগের যদি হয় তাহলে এরা কাটা যায়। আর যদি এটাও যোগের এটা যদি যোগের হতো তাহলে কিন্তু ক স্কয়ার যোগ হয়ে দুইটা ক স্কয়ার লিখতে আমরা, যেহেতু একটা প্লাসের একটা মাইনাসের, আশা করি কাটা যাবে। এরপর বাকি থাকবে 2 ক প্লাস 1, আমরা লিখলাম 2 ক প্লাস 1 ইকুয়াল টু 37। তারপর লিখলাম 2 ক ইকুয়াল টু এই পাশে প্লাসের 1, আমরা জানি ওই পাশে যায় হবে মাইনাসের, তাহলে এই পাশে প্লাসের 1 ওই পাশে যায় মাইনাস 1 হবে। তাহলে প্লাস 1 যায় 37 থেকে মাইনাস 1 করলে থাকবে 36, সরাসরি লিখছি 36। এইখানে প্লাসের 1 পিছনে যায় মাইনাস হবে, 37 থেকে 1 গেলে 36 হবে, সরাসরি লিখছি 36। 2 ক সমান 36, বা এখানে ক এর সাথে 2 আছে ইনটু অবস্থায়, ঠিক যেমন প্লাসের 1 থাকলে ওই পাশে যায় মাইনাস হয়, একই নিয়মে এখানে ইনটু থাকলে পরে ওই পাশে যায় কিন্তু ভাগ হয়।
তা আমরা এখানে ক এর মানটা বের করবো, এই জন্য ক রাখলাম, 2 আছে গুণ, এই পাশে গুণ থাকলে ওই পাশে যায় ভাগ হয়, ভাগ হলে নিচে যায় বসে। আমরা ক রাখলাম ইকুয়াল টু 36, এই যে 2 ছিল গুণ, 2 ওই পাশে যায় ভাগ হলো, 36 এর নিচে যায় বসলো, ক সমান 36 ভাগ 2। এরপর আমরা লিখবো অতএব ক আছে, ক সমান আছে সমান 36 কে 2 দিয়ে ভাগলে 18, 2 গুণে 36, তাহলে বের হলো 18। ক এর মান বের হলো এখানে 18। অতএব ক এর মান বের হলো 18। যেহেতু আমরা একটা সংখ্যা ক ধরছি আর একটা ক প্লাস 1 ধরছি, অতএব আমরা একটা সংখ্যা পাই গেছি তাহলে 18, আর অপর সংখ্যাটা যেহেতু ক প্লাস 1 ধরছি, তাহলে ক এর মান যদি 18 হয়, 18 প্লাস 1, 18 প্লাস 1 মানে কি 19। তাহলে আমরা ক্রমিক সংখ্যা দুইটা, একটা পাইলাম 18, একটা পাইলাম আমরা 19। তো যদি কোশ্চেনটা এইভাবে আসে, আশা করি আমরা এইভাবে অ্যান্সার দেবো। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন চাকরি পরীক্ষায় এই কোশ্চেনটা কিন্তু এইভাবে আসে। তো সাধারণত আমরা যেটা কাজ করি, আমরা যেটা মনে করি যে নৈবিত্তিকে যদি এরকম অঙ্ক আসে, তাহলে তো নৈবিত্তিকে এত বড় একটা কোশ্চেনের অ্যান্সার করা সমাধান না। নৈবিত্তিকে যদি এই কোশ্চেনটা আসে যে দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সমান হচ্ছে 37, সংখ্যা দুটি কত, নৈবিত্তিকে আসলে এত বড় অঙ্ক কিন্তু করার সময় থাকবে না। সেক্ষেত্রে আমরা কি কাজ করতে পারবো, সেক্ষেত্রে আমরা কিন্তু শর্টকাটে একটা নিয়ম প্রয়োগ করতে পারবো। তো যেহেতু দুইটা ক্রমিক সংখ্যা বলছে, তাহলে দুইটা ক্রমিক সংখ্যার ক্ষেত্রে আমাদের এই যে বর্গের অন্তর দেওয়া থাকবে যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এই সংখ্যাটার সাথে আমরা 1 যোগ করব। যদি আমরা 37-এর সাথে 1 যোগ করি তাহলে কত আসবে, 37-এর সাথে যদি আমরা 1 যোগ করি, আশা করি এখানে আসবে 38। এই 38কে যদি আমরা এখন 2 দিয়ে ভাগ দেই, যেহেতু দুইটা ক্রমিক সংখ্যা, এই জন্য যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে 38 ভাগ কত 2, 38কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই কত আসবে, তাহলে 17 দুগুণা 34, 18 দুগুণা কত 36, 19 দুগুণে কত, 19 দুগুণে হচ্ছে 38, তাহলে আমরা এখানে পাবো 19। আচ্ছা, তো যেই সংখ্যাটা দিবে ওই সংখ্যার সাথে 1 যোগ করে যদি আমরা হচ্ছে যদি যোগফলটাকে আমরা 2 দিয়ে ভাগ দেই, তাহলে কিন্তু আমরা বড় সংখ্যাটা পাবো। আরেকটা টেকনিক শেখাতেই, যেই সংখ্যাটা দিবে ওই সংখ্যা থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পাবো 36। এই 36কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু আমরা এখানে পাবো 18 দুগুণা 36, তাহলে পাবো আমরা এখানে ছোট সংখ্যাটি। তাহলে আমি এখানে দুইটা টেকনিক শেখা দিলাম। টেকনিকটা কি, যে দুইটা নিয়মে আমি শর্টকাটে কিন্তু নৈবিত্তিক কাজ করতে পারবো। আমাদের এত কিছু লেখার কোনো প্রয়োজনই হবে না। যদি নৈবিত্তিকে আসে যে দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে এত, সংখ্যা দুটি কত, তো দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে এত, সংখ্যা দুটি কত, এইভাবে যদি কোশ্চেনে আসে, সেক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি, আমরা এত কিছু নিয়ম টিয়ম আমাদের দেখার দরকার নেই। শর্টকাটে নৈবিত্তিকে উত্তর করার জন্য নিয়ম, এই যে যেইটা ফল দেওয়া থাকবে, যেমন এই অঙ্কে দেওয়া আছে 37, তা আমি কি কাজ করব, আমি যদি ছোট সংখ্যাটা পাইতে চাই তাহলে আমাকে ছোট সংখ্যা পাইতে গেলে ওই সংখ্যা থেকে 1 বিয়োগ করে ওইটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমি সুন্দর ছোট সংখ্যাটা পাই যাব। আর যদি বড় সংখ্যাটা পাইতে চাই তাহলে ওই সংখ্যার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ দিলেই বড় সংখ্যাটা পাই যাব। যেমন আমি এই যে ছোট সংখ্যা পাইতে চাই, তাহলে 37 থেকে আমরা 1 বিয়োগ করে যেটা পাইলাম সেটাকে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আমি 18 ছোট সংখ্যা পাইলাম, যেটা আমরা এত বড় অঙ্ক করে উত্তর কিন্তু পাইছি 18। আর বড় সংখ্যাটা কত, 19। খুব সহজে আমরা 19 পাবো। কিভাবে পাবো, তাহলে যেই সংখ্যাটা দেওয়া থাকবে ওর সাথে 1 যোগ করব, যোগ করে ওইটাকে 2 দিয়ে ভাগ করব, ভাগ করে যেটা আসবে সেটা অবশ্যই বড় সংখ্যা। তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করে যেটা আসবে সেটা বড় সংখ্যা, বিয়োগ করে 1 বিয়োগ করতে হবে, 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে যেটা বের হবে সেটা হচ্ছে ছোট সংখ্যা। আশা করি আমরা শর্টকাট টেকনিকটা বুঝতে পারলাম। সপ্তম শ্রেণী থেকে অনেক অঙ্ক আছে যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা থাকে, তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এটা আমাদের যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তাদের কিন্তু ক্লাসের পরীক্ষা নৈবিত্তিক হিসাবেও আসতে পারে অথবা সৃজনশীল হিসাবে আসতে পারে। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আশা করি আমরা সৃজনশীল পরীক্ষায় যদি আসে কিভাবে আমরা খাতায় লিখে অঙ্কটা করে সমাধান দেখাবো, আর যদি নৈবিত্তিকে আসে তাহলে কিভাবে আমরা শর্টকাটে অ্যান্সারটা দেখাবো। আশা করি এই বিষয়টি আমরা সবাই ক্লিয়ার হয়েছে। তো আমরা এখন 22 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 22 নম্বর কোশ্চেনটাতে এরকম ছিল, 22 নম্বর কোশ্চেনে বলা ছিল যে এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো, এমন দুইটা ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর হবে একটি পূর্ণবর্গ সংখ্যা। মানে বলা হয়েছে এমন দুইটা ক্ষুদ্রতম ক্রমিক বর্গ সংখ্যা নির্ণয় করো, ক্রমিক সংখ্যা নির্ণয় করো, এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর হবে পূর্ণবর্গ সংখ্যা। তো আমি সাপোজ প্রথমে ধরে নিলাম যে মনে করি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা দুইটা, একটা হবে ক, একটা হবে ক প্লাস 1। আমি এটা ধরে নিলাম যে মনে করি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা দুইটি হবে ক এবং ক প্লাস 1। এবার বলছে যে ক্রমিক সংখ্যা দুইটার বর্গের অন্তর, তা আমি লিখি অতএব তাদের বর্গের অন্তর।
তাদের বর্গের অন্তর বলতে একটা হচ্ছে ক প্লাস 1 হোল স্কয়ার আর একটা হচ্ছে ক স্কয়ার, এবং অন্তর বলার কারণে বিয়োগ। কিছুক্ষণ আগে আমরা একটা অঙ্কে শিখে আসলাম যে বর্গের অন্তর বললে কি হয়, সেই সংখ্যাগুলোকে স্কয়ার করতে হয়, এবং অন্তর বলতে পার্থক্য, পার্থক্য বলতে বিয়োগ দিতে হয় মাঝখানে। এরপর এটাকে ক প্লাস 1 হোল স্কয়ার, আমি এখানে হোল স্কয়ারের সূত্রটা লিখছি, তবে এবার একটু শর্টে লিখছি, আশা করি সবাই বুঝতে পারবো। a প্লাস b হোল স্কয়ার সূত্র স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে b ব্যবহার করে নেই, এখানে b কে স্কয়ার ব্যবহার করে নেই, 1 কে স্কয়ার করার দরকার হয় না, এই জন্য ডিরেক্ট লিখছি মাইনাস ক স্কয়ার। এবার ক স্কয়ার আর ক স্কয়ার প্লাস মাইনাস কাটা থাকলো 2ক প্লাস 1। আচ্ছা, আমরা পাইলাম 2ক প্লাস 1, এটা কি পাইলাম, তাদের বর্গের অন্তর পাইলাম। কাদের, এই যে দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর পাইলাম 2ক প্লাস 1। এখন বই বলছে যে দুইটা ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা দুইটার বর্গের অন্তর কি হবে, অন্তরের যে পার্থক্য আসবে, সেই পার্থক্য যেটা আসবে সেটা আবার একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটা কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। তা আমরা এবার লিখলাম, যেহেতু আমরা সৃজনশীলে অ্যান্সার করতেছি বা আমাদের লিখিত অ্যান্সার করতেছি, সেক্ষেত্রে আমরা যেটা কাজ করব, আমরা লিখবো এবার ক সমান 1 যদি হয়, এই যে 2ক প্লাস 1, এখানে ক এর মান যদি 1 হয়, সাধারণত স্বাভাবিক সংখ্যা 1 দিয়ে শুরু হয়, তো ক সমান 1 হলে তাহলে আমরা এখানে যদি মান বসাই, ক সমান যদি 1 হয় তাহলে 2 ইন্টু 1 যোগ 1, এই যে লিখছি 2 গুণন 1 যোগ 1, 2 একে 2, 2 এর একে 3, তাহলে 3 বের হবে। যদি আমরা ক এর মান 1 ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের 3 বের হবে। 3 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, 3 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে কোনগুলোতে পূর্ণবর্গ সংখ্যা, 1 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, যেমন একক 1, তারপর হচ্ছে 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, 2 দুগুণে 4, তারপর 9 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, 3 3 9, তারপর হচ্ছে 16 পূর্ণবর্গ সংখ্যা, 4 চক 16, 25 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, 5 5 25, কিন্তু 3 বের হয়েছে। 3 কি পূর্ণবর্গ সংখ্যা? না, পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে তো আমাদের উত্তরে বললো না। বই বলছে দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যেটা বের হবে সেটাও একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, সেই সংখ্যাটাকে খুঁজে বের করো। তাহলে আমরা প্রথমে ক এর মানে 1 ধরে বের করলাম, 3 বেরোচ্ছে, এটা পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে আমরা এটাকে উত্তর নিতে পারবো না। এবার আমরা সিরিয়ালি ক এর মান 2 ধরলাম, ক এর মান যদি 2 ধরি তাহলে এখানে আমরা মান বসাইলাম, বের হলো 5, 5ও তো পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে 5ও বাদ। এবার আমরা ক এর মান 3 ধরলাম, ক এর মান যদি 3 ধরি তাহলে এখানে বের হবে 7, আমরা কিন্তু এখানে মান বসাচ্ছি, এই যে 2, ক এর মান 3, তাহলে এখানে 3 দুগুণে 6, 6 এর 7, বের হলো 7, 7ও তো পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে এটাও বাদ। এরপর ক এর মান আমরা 4 ধরি, ক এর মান যদি 4 ধরি তাহলে আমাদের এই যে এখানে মান বসায় ফলাফল পাচ্ছি আমরা 9। এবার কিন্তু বিষয়টা একটু ভাবার, 9 সংখ্যাটা কি পূর্ণ সংখ্যা? ইয়েস, 9 সংখ্যাটা পূর্ণ সংখ্যা। যেহেতু 9 পূর্ণ সংখ্যা, তাহলে আমরা ধরে নিলাম যে 9 যা পূর্ণবর্গ সংখ্যা। কোশ্চেনে তো আমাদেরকে এইটাই বলছে যে দুইটা ক্রমিক সংখ্যা নাও, ওই দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যেটা বের হবে সেই অন্তরটা হবে একটা পূর্ণবর্গ সংখ্যা, সেই সংখ্যাটাকে বের করো। কোশ্চেনে কিন্তু এটাই বলছে। তাহলে আমরা দুইটা ক্রমিক সংখ্যা নিয়েছি, ক্রমিক দুইটা সংখ্যাকে আমরা অন্তর করছি, অন্তর করে আমরা এখানে 2k প্লাস 1 পাইছি। এখন এই যে 2k প্লাস 1 পাইছি, এই অন্তরটাই পূর্ণবর্গ সংখ্যা। এখন এখানে যেই অন্তরটা পাইছি সেই অন্তরটার মধ্যে ক এর মান আছে, আমরা ক এর মান 1 2 3 4 5 6 সিরিয়ালি বসাবো, বসে যেটা পাবো আমরা পূর্ণবর্গ সংখ্যা, সেটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে। তো বইয়ের কোশ্চেনটা আমি আরেকবার একটু সহজ করে বলি। বই বলছে দুইটা ক্রমিক বর্গ সংখ্যা নাও, ওই ক্রমিক বর্গ দুইটা সংখ্যার অন্তর নির্ণয় করো, যেই অন্তরটা নির্ণয় করবা ওই অন্তরটাই হবে একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা এখন বের করে দাও। তা আমরা কিন্তু দুইটা ক্রমিক বর্গ সংখ্যা নিয়েছি, ক্রমিক সংখ্যা দুইটাকে বর্গের অন্তর করছি, অন্তর করে কিন্তু এই অন্তরটা পাইছি। এখন এই অন্তরকে তো আমরা আর উত্তর বলতে পারতেছি না, কারণ এই অন্তরকে পূর্ণবর্গ না কিভাবে বুঝবো? তো আমরা এখন চেক করার জন্য তাহলে ক এর মান 1, ক এর মান 2, ক এর মান 3, ক এর মান 4 এভাবে সিরিয়ালি নিব। নিতে যখন আমরা ক এর মান 4 নিব তখন কিন্তু 9 বের হবে। তার মানে এই যে ক এর মান যদি 4 নেই তাহলে কিন্তু এইটার ফলাফল বের হবে 9। তার মানে এই যে এই অন্তর, এই পুরাপুরি অন্তরটা বের হবে 9। এই ক এর মান যদি 4 ব্যবহার করি তাহলে পুরাপুরি ফলাফল বের হবে 9। তার মানে দুইটা আমরা ক্রমিক সংখ্যা নিয়েছি, ক্রমিক সংখ্যা দুইটার বর্গের অন্তর হচ্ছে এটা, আর এইটা মানে হচ্ছে 9। তাহলে 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, আমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি। তা আমরা লিখলাম অতএব ক্ষুদ্রতম সংখ্যাটা যদি ক এর মান 4 হয় আর অপর সংখ্যাটি তাহলে 4 যোগ 1 হবে মানে 5 হবে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 4, অপর সংখ্যাটি হবে 5। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 4, অপর সংখ্যাটা হবে 5, 4 আর 5, তাহলে একটা হবে 5 একটা হবে 4, 5 এর বর্গ আর 4 এর বর্গ দুইটার অন্তর হবে আমাদের 9, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। তো আমরা কিন্তু আমাদের উত্তর পেয়ে গেছি। ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 4 আর অপর সংখ্যাটি হচ্ছে 5। এই হচ্ছে আমাদের কোশ্চেনের উত্তর। কোশ্চেনে কিন্তু বলা ছিল যে এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দুইটা ক্রমিক সংখ্যা নির্ণয় করছি, তাদের বর্গের অন্তর কিন্তু 9 পাইছি, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। যেহেতু 9 একটা পূর্ণবর্গ সংখ্যা পাইছি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা দুইটা, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 5। আশা করি আমরা অঙ্কটা বুঝতে পারছি।